আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আমিন আসসালাম। ভাইয়া। জি, ভালো আছেন? জি ভাইয়া। আচ্ছা। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইয়া আমার তো সবসময় কমই শোনা যায়, অন্যদেরকে জিজ্ঞেস করে। একটু তার মানে আস্তে শোনা যাচ্ছে। আর একটু ভালো হয় সুযোগের বা আউট। জি ভাইয়া। ভাইয়া গত ক্লাসে কান খাড়া করতে বলতে তো পরে মোবাইলের সাথে আর ঘুরতে কান লাগাই দিছি, আর কি করবো। খুবই সাউন্ড আসতে ছিল আমার। আচ্ছা, ওইদিন একটা কাজ দিয়েছিলাম, ব্লগ তৈরি করার। কয়জন করেছেন? ভাইয়া করেছি। করেছি ভাইয়া। করেছেন? আচ্ছা, লিঙ্কগুলো দেন। ভাই কমেন্ট বক্সে দিব। জি। ওকে। আহ, শারমিন নাহার, আপনি স্পোর্টস টাইম নিয়ে করেছেন। জি ভাইয়া। আচ্ছা, এটা তো মনে হচ্ছে কপি পেস্ট করছেন পোস্টটা। আহ, এইটা হচ্ছে ভাইয়া কিছুদিন আগে, মানে কপি পেস্ট বলতে অনেকগুলো পোস্ট থেকে কপি পেস্ট করে এক কন্টেন্ট লেখা হয়েছে রিরাইট করে। আচ্ছা, এটা নিয়ে কথা বলি। এক হচ্ছে কপি পেস্ট একদমই চলবে না। হ্যাঁ, কারণ গুগল এগুলা আহ, ধরে ফেলে প্লেজারিজমে। কপি পেস্ট করলে এগুলো ধরে ফেলে, এগুলো ইন্ডেক্স করে না। তো মানে ইউনিক কিছু লিখতে হবে এক নাম্বার। তারপর ওইগুলো হচ্ছে, তারপর আপনি করেছেন যখন, এটা দেখতেছি। আর কেউ করেছেন? এবার স্পোর্টস নিয়েই করেছেন দেখি। মিতু, আহ, আপনি স্পোর্টস নিয়ে করেছেন। জি ভাইয়া।
শারবিন নাহারের পোস্টের টাইটেলটা মোটামুটি ভালো হয়েছে, যে খুব একটা ইন্টারেস্টিং যে 5 থিংস, এগুলো হচ্ছে মডিফায়ার, এগুলোকে বলা, যেমন 5 থিংস বা 10 টপ 10 বেস্ট থিংস, তারপর টিপস ফর 2021, এই ধরনের যদি আমরা টাইটেলগুলো দিতে পারি তাহলে এগুলো বেশি ক্যাচি হয়, মানুষ ইন্টারেস্ট ফিল করে যে এটা পড়লে লাভ হবে। যেমন শারমিন এখানে ছিল 5 থিংস ক্যাজুয়াল ফ্যান্স শুড নো অ্যাবাউট দ্য ক্যারোলিনা প্যান্থার্স 2021, এটা মোটামুটি একটা ভালো টাইটেল হয়েছে। আবার মিতু যেটা দিয়েছেন সেটা অতটা কিন্তু ইন্টারেস্টিং না, দ্য জায়ান্ট আর অন দ্য আপসুইং, দে আর এন্টারিং উইথ দেয়ার নিউ এরা, এখানে কিন্তু খুব একটা মানে কাদের বোঝাচ্ছেন সেটাও বোঝা যাচ্ছে না, কাদের মানে আপনি কোন টিমটাকে আপনি মেনশন করেছেন এটাও বোঝা যাচ্ছে না। সো আরেকটু ভালো টাইটেল হলে জিনিসটা ক্যাচি হবে, মানুষ ইন্টারেস্ট ফিল করবে পড়ার জন্য, বুঝতে পারছেন? জি ভাইয়া। সো ওইরকম কিছু মডিফায়ার দিবেন, যেমন টপ 10 টিপস, টপ 10 বেস্ট ওয়েবসাইট বা টপ 10 বেস্ট স্পোর্টস চ্যানেল, তারপর হচ্ছে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, এসইও টিপস ফর 2021, এই ধরনের মডিফায়ার যুক্ত ওয়ার্ডগুলো আপনি যদি দেন তাহলে হচ্ছে যে এগুলো বেশি ক্যাচি হয়, মানুষও ইন্টারেস্ট নিয়ে পড়ে। তো ওই ধরনের ট্রাই করবেন করতে, বা একটা যেমন কোশ্চেন মার্কও থাকতে পারে যে হোয়াই নিউ ইয়র্ক জায়ান্টস আর বেস্ট, এরকম কোশ্চেন মার্কও থাকতে পারে, এগুলোও খুব মানুষ ইন্টারেস্ট নিয়ে পড়ে, মানুষের একটা আগ্রহ থাকে জানার জন্য কেন বেস্ট। বা হয় কলকাতা নাইট রাইডার্স আর বেস্ট ইন আইপিএল, এই ধরনের একটা দিলে মানুষের হচ্ছে যে ইন্টারেস্ট পায়। আর কেউ করেছেন? দিলরুবা শারমিন, আপনি এসইও নিয়েই করেছেন। আচ্ছা, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি অ্যাকচুয়ালি? সাইট ম্যাপটা হচ্ছে যে আপনার আরেকজনে পাঠিয়েছে, তো সেটাও দেখি না, মাহাদিয়া আক্তার, আপনিও মনে হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে ব্লগ তৈরি করেছেন। আচ্ছা, যা বলতেছিলাম, সাইট ম্যাপটা অ্যাকচুয়ালি কি? সাইট ম্যাপটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যত লিঙ্ক আছে, যত পেজের লিঙ্ক, যত পোস্টের লিঙ্ক, সবগুলো হচ্ছে যে একটা এক্সএমএল ফাইল আকারে থাকবে, যেটা হচ্ছে গুগল যখন ক্রাউল করবে তখন সে সবগুলো হচ্ছে যে লিঙ্কগুলো ক্রাউল করবে, সে দেখবে যে তার সাইটের স্ট্রাকচারটা ঠিক আছে নাকি, সাইট ম্যাপ অনুযায়ী সে হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে ক্রাউল করবে। আপনার সাইটের যত লিঙ্ক, যত পোস্টের লিঙ্ক হচ্ছে, পেজের লিঙ্ক আছে, সবই হচ্ছে ওই সাইট ম্যাপটাতে থাকে। এখন সাইট ম্যাপটা ক্রিয়েশন হচ্ছে খুব ইজিলি করা যায়, আমি সেটাই দেখাচ্ছি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। এক্সএমএল সাইট ম্যাপস নামে একটা ওয়েবসাইট আছে, xmlsitemaps.com। সেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করবেন, তারপর স্টার্টে ক্লিক করবেন, এটা অটোমেটিক্যালি একটা সাইট ম্যাপ ফাইল, এক্সএমএল আকারের সাইট ম্যাপ ফাইল হচ্ছে ডাউনলোড হবে। একটা আমি করে দেখি, ictmart.com।
এর একটা সাইট ম্যাপ আমি তৈরি করি। এই সাইটের যত লিংক আছে, যত পোস্ট আছে, যত ধরনের লিংক আছে, সবই হচ্ছে সাইট ম্যাপ আপনার ম্যাপে অ্যাড হবে। পেস্ট করে আমি স্টার্ট দিলাম। দেখেন ক্রাউলিং করতেছে এবং সাইট ম্যাপ ক্রিয়েট হচ্ছে। ভিউ সাইট ম্যাপ ডিটেল, আমরা দেখি আমরা ডিটেলটা পাই। এখানে হচ্ছে ডাউনলোড ইওর এক্সএমএল সাইট ম্যাপ ফাইল, এখানে ক্লিক করবেন, ডাউনলোড হবে। এই যে একটা সাইট ম্যাপ ফাইল ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে এক্সএমএল টাইপ আকারে, এক্সএমএল ফাইল। এটা এক্সএমএল একটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ, ওই এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওই ফাইলটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজে তৈরি হয়েছে। বুঝতে পারছেন? এখন কি সবাই যারা যারা ব্লগ ক্রিয়েট করছেন তাদের কি এই ব্লগের জন্য কি সাইট ম্যাপ তৈরি করতে পারবেন? জি ভাইয়া পারবো। আচ্ছা, এই লিংকটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই লিংকে প্রবেশ করে আপনারা হচ্ছে যে শুধু আপনাদের এটাতে হচ্ছে যে আপনারা এই সাইট ম্যাপটা যখন ক্রিয়েট করবেন, আপনাদের ওয়েবসাইটের সবগুলোর লিংক, সবগুলো পেজের লিংক ওইখানে হচ্ছে যে থাকবে, এবং যখন গুগলের বট ক্রাউল করবে তখন এই প্রত্যেকটা লিংকে ক্রাউল করে আপনার সাইটটাকে ইন্ডেক্স করবে। সাইট ম্যাপটা হচ্ছে আপনার সাইট সম্পর্কে একটা ভালো পরিচিতি গুগল বটকে দেওয়া, মানে সার্চ ইঞ্জিনকে দেওয়া। এটার জন্য হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপটা। এটা ক্রিয়েট করে এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের রুট ফাইল যেখানে আছে সেখানে হচ্ছে যে আপনারা এটা পেস্ট করবেন। এই ফাইলটা আপনারা সেখানে দিলেই গুগল পেয়ে যাবে। এখন সেটা আমরা পরে দেখাবো। আচ্ছা, এখানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ictmr.com এর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এটা আমি সেদিন একটা দেখিয়েছিলাম যে এসইওর জন্য প্লাগইনস ইনস্টল করা। আমার আগের সাইটটা আগে থেকেই করা ছিল দেখে আমি নতুন ভাবে এখানে একটা প্লাগইনস ইনস্টল করে দেখাই। নতুন প্লাগইনস কিভাবে, প্লাগইনস এ যাবেন, নিউ অ্যাড নিউতে ক্লিক করবেন। এখন তারপর হচ্ছে যে সার্চ প্লাগইনস আপনি সার্চ করবেন। আমরা হচ্ছে যে ইওস্টের প্লাগইনসটা ইনস্টল করি।
এই যে ইউএস এসইও আসছে, এখানে ইনস্টল নাও, এই ইনস্টল নাও এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে যে এই প্লাগইনসটা ইনস্টল হবে। এখন অ্যাক্টিভেট করে দিবেন। এই যে এখানে দেখেন এসইও নামে একটা প্লাগইন ইনস্টল হয়েছে, ইওস্ট এসইও। ইওস্ট এসইও এখানে একটা টুল নামে একটা ফাংশন আছে, দেখেন এখানে টুলসে ক্লিক করবেন, এখানে হচ্ছে ফাইল এডিটর একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এখন আসেন রোবট টেক্সটের কাজটা কি, রোবটস টেক্সট দেখেন এখানে আছে, রোবটস টেক্সটের কাজটা কি সেটা নিয়ে এখন কথা বলবো, এবং রোবটস টেক্সট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়েও কথা বলবো। রোবটস টেক্সটটা হচ্ছে যে মানে গুগল যে আপনার সাইটের ক্রাউলিং করবে, ক্রাউলিং করে মানে হচ্ছে আপনার সাইটে হচ্ছে ভিজিট করবে, গুগলের একটা অ্যালগোরিদম আছে বা একটা রোবট আছে, সে সর্বক্ষণীয় হচ্ছে যে একটার পর একটা ওয়েবসাইট ক্রাউল করতে থাকে, মানে ভ্রমণ করতে থাকে, ওয়েবসাইটের কন্টেন্ট কি সেইগুলো দেখতে থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ সে হচ্ছে ভিজিট করে, ভিজিট করে দেখে যে মানে ওয়েবসাইটের সবকিছু ঠিক আছে নাকি, এটা ওয়েবসাইটটা ইন্ডেক্স করা যাবে নাকি গুগলে, গুগল ইন্ডেক্স করলে আপনার হচ্ছে গুগলে আপনার আপনি যখন সার্চ দিবেন তখন আপনি হচ্ছে দেখতে পারবেন। এখন এই রোবটস টেক্সটটা হচ্ছে যে ফাইলটা তৈরি করা হয়, কারা কারা এই আমার ওয়েবসাইটটা দেখতে পারবে, মানে কোন কোন রোবটগুলো আমার ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারবে, কোন কোন পেজ ভিজিট করতে পারবে, কোন কোন লিংক ভিজিট করতে পারবে, সেগুলা হচ্ছে যে আপনি ডিফাইন করে দিবেন। আপনি যদি অ্যালাউ করেন যে হ্যাঁ আমার এই পেজটা ভিজিট করতে পারবে, সেক্ষেত্রে গুগলের রোবট বা অন্য কোনো সার্চ ইঞ্জিনের রোবট সেই পেজটা ভিজিট করতে পারবে। আর আপনি যদি বলেন যে না আমার এই পেজগুলো আমি চাই না গুগল কিংবা অন্যান্য সার্চ ইঞ্জিনের রোবট ভিজিট করুক বা ক্রাউলিং করুক বা ইন্ডেক্স করুক, সেক্ষেত্রে আপনি ওগুলোকে ডিসঅ্যালাউ করে দিবেন। সো এখন হচ্ছে যে আমরা এই পদ্ধতিটা শিখব কিভাবে আপনি করতে পারবেন আপনার পেজের এখানে একটু খেয়াল করেন যে এখানে কিছু লেখা আছে, যেমন ইউজার এজেন্ট, ইউজার এজেন্ট দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে মানে সার্চ ইঞ্জিনগুলোর বটগুলা রোবটগুলা স্টার দিলে হচ্ছে সব সার্চ ইঞ্জিন বোঝাবে, যে ইউজার এজেন্টের এখানে দেখেন স্টার দেওয়া আছে একটা এস্টেরিক সাইন, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, এই এস্টেরিক সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে সব ধরনের সার্চ ইঞ্জিন যেগুলো আছে গুগল, ইয়াহু, বিং, এদের যে রোবটগুলো আছে তারা সবাই অ্যালাউ মানে দেখতে পারবে, এখানে আসতে পারবে। ডিসঅ্যালাউ কি করছে দেখেন যে এই ডব্লিউপি অ্যাডমিন লিংকটা ডিসঅ্যালাউ করে দেওয়া, এটা কোনটা, এই লিংকটা দেখি কোনটা, এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডের লিংকটা, আমরা তো ড্যাশবোর্ড এখন আছি, লগ ইন আছি থেকে সরাসরি ড্যাশবোর্ডে চলে গেছে, এটা হচ্ছে ড্যাশবোর্ডের লগ ইন পেজটা। এখন এই লগ ইন পেজটা তো আর ট্রাউল করে লাভ নেই, ওটা তো আপনি চাবেন না আপনার যারা ভিজিটর তারা দেখুক, তাই না? এটা হচ্ছে আপনার ইউজের জন্য, এটা আপনি চাইবেন না যে অন্য কেউ এখানে প্রবেশ করুক বা দেখুক, যার কারণে আপনি এই লিঙ্কটা দেখেন যে ডিসঅ্যালাউ করে দিচ্ছে অ্যাডমিন লিঙ্কটা। আবার এখানে আরেকটা লিঙ্ক আছে অ্যালাউ করে দিচ্ছে, আপনি চাইলে এটাও ডিসঅ্যালাউ করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনি যে যে পেজগুলো মানে চাচ্ছেন যে ডিসঅ্যালাউ করবেন সেই পেজগুলো আপনি ডিসঅ্যালাউ করে দিতে পারেন। আমি যদি মনে করি আরেকটা
লিঙ্ক ডিসেবল করবো আমার সাইট থেকে। মনে করেন যে আমি মাই অ্যাকাউন্ট এই লিঙ্কটা ডিসেবল করে দিব। এখানে আমি চাচ্ছি না যে কেউ এই লিঙ্কটা কেউ পাক, বা এই লিঙ্কটা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করুক, সেক্ষেত্রে আমি এটাকেও ডিসেবল করে দিতে পারি। যে ডিসেবলে মাই অ্যাকাউন্টের যে লিঙ্কটা আমি দিয়ে দিলাম যে এটা ওটা। কথা শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে ডিসঅ্যালাউ কিভাবে অ্যালাউ করা যায়? জি ভাইয়া। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে আপনি যদি চান আপনার ওই যে গুগলের সার্চ ইঞ্জিনগুলো আপনার পেজ মানে কিছু সময় পর পর করুক, হ্যাঁ, আপনি একটা সময়ও ডিফাইন করে দিতে পারেন। যেমন ক্রাউল ডিলে দিয়ে আপনি হচ্ছে সময়টা আপনি চুজ করে দিতে পারেন যে ক্রাউল ডিলে দিলাম দিলাম 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড পর পর হচ্ছে পেজ ভিজিট করবে আমার এই যে এই গুগলের বটগুলা। আচ্ছা, আপনি আরেকটা কাজও করতে পারেন যদি আপনি চান যে না আমি সবগুলা বট চাই না, আমি শুধু গুগলের বটটাই চাচ্ছি যে ইয়ে আমার সাইটগুলো দেখবে, সেক্ষেত্রে গুগল বট আপনি লিখে দিতে পারেন। গুগলের বটের নাম হচ্ছে গুগল বট। আপনি গুগল বট দিলে শুধু গুগল বটই আপনার সাইটটা ক্রাউল করতে পারবে, অন্য কোনো সার্চ ইঞ্জিনের বটগুলো পারবে না। আবার আপনি যদি স্লার্প লিখে দেন, স্লার্প হচ্ছে ইয়াহুর বটটাকে বলে স্লার্প, তাহলে শুধু স্লার্পই পারবে, এলাও হবে। ইউজার এজেন্ট শুধু স্লার্প লিখে দিলে স্লার্পই শুধু আপনার ওয়েবসাইটের ক্রাউল করতে পারবে, ওয়েবসাইটের বিভিন্ন পেজ ভিজিট করতে পারবে, ক্রাউল করতে পারবে, আর অন্যগুলা পারবে না। আর স্টার থাকলে হচ্ছে সবাই সবগুলাই পারবে। আচ্ছা, আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি সবগুলাই পারলে হচ্ছে যে আপনার অন্যান্য যেমন ইয়াহু, বিং ওইসব সার্চ ইঞ্জিনও আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হবে, বা ওইসব সার্চ ইঞ্জিনও আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে বটগুলো। আর যদি আপনি শুধু চান যে না আমি শুধু গুগলকেই চাচ্ছি, অন্য কেউ মানে এখন তো গুগল ছাড়া অন্য খুব একটা সার্চ ইঞ্জিনে সার্চও পড়ে না, ইয়াহু, বিং এগুলা খুবই কম সার্চ পড়ে। দেখা যাচ্ছে যে মানে একটা র্যাঙ্কিং এ দেখা গেছে যে একটা গুগলই হচ্ছে 92% মানুষ সার্চ করে, আর বাকি 8% হচ্ছে বাকিগুলা ইয়াহু, তারপর বিং, তারপর আরো অনেকগুলো আছে, ডাক ডাক গো আছে একটা, এগুলো সবগুলো মিলে হচ্ছে 8%, আর গুগলই হচ্ছে 92%। সো আপনি যদি চান যে শুধুই গুগলের বটটা ক্রাউল করবে, সেক্ষেত্রে গুগল বট আপনি একদম আইডেন্টিফাই করে দিতে পারেন যে হ্যাঁ শুধু গুগল বটই পারবে, ইউজার এজেন্টের নামটা দিবেন। এটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, সেভ চেঞ্জ টু রোবট টেক্স, এখানে ক্লিক করবেন। তো এই যে আপডেট হয়ে গেছে, আপডেটেড রোবট টেক্স। এখন আমি দেখি তো রোবট টেক্সটটা। এই যে এটাই আমরা ছিল। এখন দেখেন আপনি যখন এটা রোবট টেক্সট দিয়ে আপনি ইয়ে করলেন আপনার সাইটের পরে, জিনিসটা শো করতেছে যে হ্যাঁ এভাবে আছে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, রোবট টেক্সট এটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে এটা হচ্ছে সব হচ্ছে ছোট, স্মল ক্যাপিটাল লেটার দিতে পারবেন না, আপনাকে স্মল লেটার দিতে হবে, লোয়ার কেসে লিখতে হবে। যেমন রোবটস ডট টেক্সট সবগুলো দেখেন লোয়ার কেসে লেখা, আপার কেসে লিখলে কিন্তু এটা অ্যালাউ করবে না, এটা হচ্ছে কেস সেন্সিটিভ। আপনার লোয়ার কেসেই লিখতে হবে সবগুলো। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া।
আমি একটু আহ, একটা আমাদের এই সাইটের সি প্যানেল আমি একটু অ্যাক্সেস নিতেছি, আমি একটু সেই কারণে একটু শেয়ারিংটা স্টপ করতেছি। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখন হচ্ছে যে আমার সি প্যানেল ওয়েবসাইটের সি প্যানেলে আমি হচ্ছে অ্যাক্সেস নিয়েছি। এখন আমি সি প্যানেলে ইন্টারফেসটা এই ধরনের, যেটা দেখতেছেন এই যে এখানে এই ধরনের থেকে আমাদের। আরে শুনতে পাচ্ছি না। আচ্ছা, সি প্যানেলে আমি হচ্ছে অ্যাক্সেস নিয়েছি। সি প্যানেলের ইন্টারফেসটা এরকম দেখতে, বুঝা যাচ্ছে? জি ভাইয়া। জি, এখানে দেখেন একটা ফাইল নামের একটা ক্যাটাগরি আছে, সেখানে ফাইল ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে যে আমার এখানে অনেক আমাদের অনেকগুলো সাইটই আছে। এখন আমরা ictmart.com সাইটটা নিয়ে কাজ করতেছি। বাম পাশে দেখেন অনেকগুলো সাইটের নামই আছে এখানে। ictmart.com নিয়ে কাজ করতেছি, তো এখানে আমরা ক্লিক করলাম। এখন দেখেন এখানে হচ্ছে আইসিটি মার্টের যতগুলো ফাইল সব এখানে আছে। এই যে একটু আগে আমরা একটা রোবটস টেক্সট ফাইল ক্রিয়েট করেছি, দেখেন এটা অটোমেটিক এসে গেছে এখানে robots.txt। এই যে টাইম লেখা হচ্ছে 11টা 2, এই আমরা কতক্ষণ 5 মিনিট আগে আমরা এই ফাইলটা ক্রিয়েট করেছি, এটা অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে আছে। এখন একটু আগে একজন জানতে চাচ্ছিলেন যে সাইট ম্যাপ কেন ক্রিয়েট করলাম, সাইটম্যাপ.xml এই ফাইলটা কেন ক্রিয়েট করলাম। এখন আমরা এই ফাইলটা এখানে হচ্ছে আমরা প্রবেশ করাবো, মানে আমরা রাখবো, যার কারণে আমরা সাইটম্যাপ ফাইলটা তৈরি করেছি। এটা হচ্ছে আপলোডে দিয়ে, এটা হচ্ছে আমরা এখন আপলোড দেব ফাইলটা এখানে। যে আমরা এই ফাইলটা এখন আপলোড দিচ্ছি। আপলোড হয়ে গেছে। এখন দেখেন এই যে এখানে সাইটম্যাপ ফাইলটাও আছে, এই যে সাইটম্যাপ ফাইলটা এখানে আছে। এখন দেখি তো সাইটম্যাপটা ঠিক মতো ক্রিয়েট হয়েছে তো।
আচ্ছা, আপনাদের যে ব্লগগুলো হয়েছে, কেউ কি একজন আমাকে তার ব্লগে অ্যাক্সেস দিতে পারবেন? ভাইয়া বুঝিনি, আরেকবার বলবেন? মানে মাহাদি আক্তার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যারা ব্লগ তৈরি করেছেন তাদের অন্তত একজন আমাকে তার ব্লগে অ্যাক্সেসটা দেন। আমি তো শুনতে পাচ্ছি। যে কোনো একজন দিলেই হবে, বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ব্লগিং করেছেন তাদের মধ্যে একজন দেন। ভাইয়া আমার তো পাসওয়ার্ডের কথা মনেই নেই, এখন কোথায় পাওয়া যাবে পাসওয়ার্ডটা? সেটা তো আমরা বলতে পারতেছি না, আপনার পাসওয়ার্ড। না, আপনার সাউন্ডটা কম তো এই জন্য আমি একেবারে সাইলেন্ট।
আচ্ছা, আমি আমার একটা ব্লগ নিয়ে দেখাচ্ছি যে আমার আগে করা আছে এরকম একটা ব্লগ নিয়ে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। আপনাদের কারোটা হলে ভালো হতো, তাহলে খুব সুন্দর করে দেখানো যেত। আমি ট্রাই করতেছি আমারটা থেকে আমি একটা ব্লগিং নিয়ে করতেছি, দেখি হয় নাকি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিনে এই যে এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে ব্লগারে আছে। এটা হচ্ছে আইসিটি টিউটোরিয়াল। এখানে আইসিটির মানে ইন্টারমিডিয়েট আইসিটির কিছু টিউটোরিয়াল আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমি এখানে হচ্ছে রোবটস টেক্সটটা আমি ক্রিয়েট করে দেখাবো, কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো। একটু আগে আমি ওয়ার্ডপ্রেসে দেখিয়েছিলাম, এখন হচ্ছে ব্লগারে দেখাচ্ছি। আপনারা হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এই যে আমার টাইটেল দেওয়া আছে এটা, আপনাদের হয়তো বা আপনারা যে নামটা দিয়েছেন ওটা টাইটেল হিসেবে দেওয়া আছে এখানে। আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন এখান থেকে, অন্য কিছু করে নিতে পারবেন আপনাদের টাইটেলটা, তারপর সেভ দিবেন। তারপর এই যে এখানে আছে ক্রাউলার্স এন্ড ইন্ডেক্সিং, এখানে দেখেন এনাবেল কাস্টম রোবটস ডট টেক্সট, দেখেন এখানে একটা আছে, সেটা আপনারা এনাবেল করে দেবেন। এটা এখন অফ আছে, এটা অন করে দিবেন। এখন এটা অন হয়ে গেল। এই যে এখন এখানে কাস্টম রোবটস টেক্সট, এখানে আপনারা যে রোবট টেক্সটটা লিখতে পারেন। একটু আগে আমরা যে লিখেছিলাম ইউজার এজেন্ট, দিলাম স্টার্ট দিয়ে আমি সবগুলো ইউজার এজেন্টকে আমি চাচ্ছি যে আমার একটা ক্রল করুক। আমি অ্যালাউ সবগুলাই দিয়ে দিলাম, করুক। তারপর এখানে সেভ দিলাম। এই যে আমি একটা কাস্টম রোবট টেক্সট আমি ক্রিয়েট করে ফেললাম। সবাই বুঝতে পারছেন এটা? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে enable search description meta text লেখা আছে ডেসক্রিপশন। আমরা এটা এদিন দেখিয়েছিলাম না যে আইসিটি কোচিং লিখি, দেখেন এখানে হচ্ছে যে এই যে এটা যেমন দেখি BSouthAsia.com আইসিটি কোচিং সেন্টার, এখানে দেখেন নিচে যে লেখাটা শো করতেছে আইসিটি কোচিং সেন্টার লোকেটেড ইন নরসিংদী ডিস্ট্রিক্ট, ঢাকা ডিভিশন, দ্য বিজনেস ইজ ওয়ার্কিং ইন দ্য ফলোইং ইন্ডাস্ট্রি, এডুকেশন, আদার্স। কিংবা এখানেও লেখা আছে। এই আমরা হচ্ছে যে এখন এই জায়গায় যে লেখাটা লিখবো
ওই লেখাটা আমাদের সার্চ ইঞ্জিনে যখন আমাদের সাইটটা ইন্ডেক্স হবে তখন নিচে ওই লেখাটা লেখাবে। এখানে 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে বলছে, 150 বা 160 এর মধ্যে রাখলেই হচ্ছে সব মানে সবচেয়ে ভালো। সো আমি একটা কিছু লিখি, স্টুডেন্টস অফ বাংলাদেশ। All types of solution. Best solution. আমার 90 ক্যারেক্টার হয়েছে, আমি চাইলে আরো বেশি লিখতে পারি, কিন্তু আপাতত দেখানোর জন্য এতটুকুই লিখলাম, সেভ করে দিলাম। তাহলে হচ্ছে যে আমাদের যে নিচের লেখাটুকু আমরা দিয়ে দিতে পারলাম এভাবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে আপনারা আপনাদের নিজেদের ব্লগগুলো এইভাবে হচ্ছে যে অপটিমাইজ করবেন, পারবেন তো? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল। এখানে ক্লিক করি, আমি সার্চ কনসোলে যাই। সার্চ কনসোল, আমি আমাদের ওয়েবসাইটটা নতুন একটা ওয়েবসাইট আমি অ্যাড করি। আমার আগে থেকে একটা করা আছে, তারপর আমি নতুন একটা আপনাদের হয়তো বা যাদের করা নাই তারা তাদের দরকার নেই। ডোমেইন লেখা হচ্ছে, ডোমেইনে হচ্ছে আপনি আপনার ইউআরএল প্রিফিক্স, এখানে হচ্ছে আপনি আপনার সাইটের ইউআরএলটা দিবেন। আমার সাইটের ইউআরএলটা দিলাম icgtutorial.com, দিয়ে আমি হচ্ছে এই যে ভেরিফাই প্রপার্টিজ, গো টু, এই যে এখন হচ্ছে আমি আমার যে সার্চ কনসোলটা আমি ক্রিয়েট করলাম icgtutorial.com। এখন হচ্ছে এখান থেকে আমি আমার পারফরমেন্স দেখতে পারবো, ওয়েবসাইটের পারফরমেন্স কেমন হচ্ছে, কোন সাইট ম্যাপ দেখতে পারবো। এই যে সাইট ম্যাপ এখানে আছে, XML সাইট ম্যাপ, .xml, সাইট ম্যাপ ক্রিয়েট করলাম। এই যে এখানে আমার সাইট ম্যাপ দেখাচ্ছে, সাকসেস দেখাচ্ছে, সাইট ম্যাপ .html, এই যে সাকসেস। ডিসকভার লিংক হচ্ছে 6টা, আমার এখানে 1টা 2টা 3টা 6টার মতো লিংক আছে, 4টা, যে 6টার মতোই লিংক হবে আমার এখানে। ডিসকভার ইউআরএল হচ্ছে 6টা, দেখি কি কি এখানে দেখা যাবে না। এই যে আজকেই হচ্ছে যে ইয়ে করলাম, এখানে 6টা হচ্ছে। এখন পেজ এক্সপিরিয়েন্স দেখি, মাত্রই নতুন করলাম তো, যার কারণে এগুলো হচ্ছে ডাটা শো করতেছে না। কিন্তু আপনারা যখন আপনাদের সাইটগুলো অনেক পুরানো হবে, যখন সেখানে ভিজিটর বাড়বে, তখন এখানে অনেকগুলো ডাটা শো করবে। ইউআরএল ইন্সপেকশনও করতে পারেন আপনার সাইটের কোনো একটা ইউআরএল কতজন, মানে ওটা ইন্ডেক্স হয়েছে নাকি সেটা আপনি ইন্সপেকশন করতে পারবেন। যে আমি আমার দেখলাম যে কন্ট্যাক্ট আস দিলাম, দেখি ইন্সপেকশন করতে, এখন কোনো রেজাল্ট দেখাবে না যেহেতু একদম নতুন ক্রিয়েট করছি। কিন্তু এগুলো যখন
আরো কিছুদিন যাবে, ভিজিটর বাড়বে, তখন এগুলো এই যে সাইট সবগুলো এই যে এখানে নট অ্যাপ্লিকেবল লেখা, এগুলো তো তখন রেজাল্ট শো করবে, কোনো নাম্বার বা কোনো একটা পজিটিভ বা নেগেটিভ ওয়ার্ড এখানে শো করবে। আপনি চাইলে রিমুভও করে দিতে পারেন, কোনো কিছু রিমুভ করতে হলে সেখানে রিমুভ করে দিতে পারেন। পারফরমেন্স চেক করতে পারেন, এখানে তারপর সেটিংস আছে এখানে, এখান থেকে আপনি দেখতে পারেন যে ওনারশিপ ভেরিফাইড। আমার ওনারশিপ ভেরিফাইড হয়েছে, আমার হচ্ছে আগে থেকেই ছিল। আপনাদের ভেরিফাই কোশ্চেন করার জন্য আপনাদের হয়তোবা অনেক সময় আপনাদের একটা লিংক অ্যাড করতে বলবে, একটা ট্যাগ অ্যাড করতে বলবো আপনাদের ব্লগে। যেহেতু আমার আগে থেকে ভেরিফিকেশন করা আছে, যার কারণে আমাকে আর ওই ট্যাগটা অ্যাড করতে বলে নাই। আপনারা যখন করতে যাবেন তখন আপনাদের একটা ট্যাগ অ্যাড করে নিতে বলবে, যে আপনাদের মানে ব্লগের কোডের মধ্যে গিয়ে একটা ট্যাগ, এক লাইনের একটা ট্যাগ অ্যাড করতে হবে। যার কারণে আমি আপনাদের যে কোনো একজনের ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছিলাম, যে যদি দিতেন তাহলে আমি এটা সেটা দেখাই দিতে পারতাম, কারণ আমার এখানে হচ্ছে সবগুলাই হচ্ছে যে আগে থেকেই ইন্ডেক্সিং করা। কেউ কি দিতে পারবেন? আমার একটা পুরানো সাইটের রিপোর্ট দেখাচ্ছি, এটা হচ্ছে #ICT.com, এটার আমি রিপোর্টটা দেখাচ্ছি। দেখেন এখানে হচ্ছে যে ক্রাউল স্ট্যাটাস হচ্ছে 77 ক্রাউল রিকোয়েস্ট লাস্ট 90 দিনে হয়েছে। আমরা ক্রাউলটা দেখতে পারি যে কিভাবে হয়েছে, যে ক্রাউল রিপোর্ট এগুলা কতবার হচ্ছে ক্রাউল হয়েছে আমার গত 90 দিনে 77 বার। তারপর পারফরমেন্সটাও দেখি, এই যে পারফরমেন্স এখানে শো করতেছে। এগুলো যেহেতু পুরানো একটা সাইট, পারফরমেন্স শো করতেছে। টোটাল ইমপ্রেশন 152টা। তারপর হচ্ছে যে কি ধরনের কোয়েরি হয়েছে, মানে কোয়েরিতে এটা পাওয়া গেছে ডোমেইন এক্সটেনশন। আমার একটা ব্লগ আছে, ব্লগ ছিল আর কি, সেটা হচ্ছে যে ডোমেইন এক্সটেনশন নিয়ে একটা ইয়ে ছিল, এখনো মনে হয় আছে, এটা অন্য একটা সাইটে আছে, দেখাচ্ছি। এই যে ডোমেইন এক্সটেনশন নিয়ে আমার একটা ব্লগ ছিল আগে। সো এটা দিয়েও অনেকে আমার সাইটটা খুঁজে পেয়েছে, ডোমেইন এক্সটেনশন, ওয়েবসাইট এক্সটেনশন, ডোমেইন এক্সটেনশন, এগুলো দিয়ে হ্যাশট্যাগ ছিল আমার সাইটের নাম, হোয়াট আর দ্য ডোমেইন এক্সটেনশন। এটা দিয়ে অনেকে হয়তো বা এই আমার এই সাইটটা পেয়েছে এই ব্লগটা দিয়ে। ওয়েব ডিজাইন পরিচিতি সেটাও আসে ছিল, ওয়েব ডিজাইন পরিচিতি, এই যে HTML পরিচিতি যেটা, সেটাই ওয়েব ডিজাইন তৈরি করার। এগুলা হচ্ছে যে আমার আগে, এটা আগের সেটের রিপোর্ট, আগের সেটে ছিল, বেশ পুরোনো সাইট, যার কারণে দেখেন রেজাল্ট গুলা শো করতেছে। কোনো এরর নাই, ভ্যালিড পাসটা এক্সক্লুসিভ 22। এই যে সাইট ম্যাপও আছে, সেটা সাকসেসফুল শো করতেছে। এই গুগল সার্চ কনসোল হচ্ছে আপনার ওয়েবসাইটের যাবতীয় মানে পারফরমেন্স সেখানে হচ্ছে আপনার থাকবে। আপনার ওয়েবসাইটে গুগল কয়বার ক্রাউল করলো, কয়টা পেজ ইন্ডেক্সড হয়েছে, কি ধরনের পারফরমেন্স দিতেছে আপনার ওয়েবসাইট, টোটাল ইমপ্রেশন কেমন, এগুলা কি ধরনের মানে কোয়েরি হচ্ছে আপনার ওয়েবসাইটের, কোন কোয়েরিতে আপনার ওয়েবসাইট গুলো পাওয়া যাচ্ছে, ইমপ্রেশন হচ্ছে 77। এই যে যেমন ডোমেইন এক্সটেনশন আমি দেখালাম যে আমার ছিল এই ডোমেইন এক্সটেনশনটা,
এটার দেখা যাচ্ছে ইমপ্রেশন 77। সো আপনাদের হচ্ছে যে আহ, আপনাদেরও যখন একটু পুরানো হবে ব্লগগুলো তখন দেখবেন যে এগুলোর হচ্ছে রেজাল্ট শো করতেছে। সার্চ কনসোল সম্বন্ধে কি আর কোনো কোশ্চেন আছে? না এখন তো নাই, করতে গেলে কোনো প্রবলেম হবে আচ্ছা, পরে করতে না পারবো। করতে গেলে আপনাদের একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে একটা ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ মানে আপনাদের ব্লগে অ্যাড করতে হবে। সেটা আপনারা হয়তো বা আপনাদের না দেখা দিলে পারবেন না, কিন্তু যার কারণে আমি আপনাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছিলাম একজনের, যেন আমি একটু দেখাই দিতে পারি, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হইতো। আর হচ্ছে আপনাদের হচ্ছে ব্লগে পোস্টের সংখ্যা বাড়াতে হবে এবং পোস্টগুলো একটু ইউনিক হতে হবে, মানে শুধু কপি পেস্ট করলেন তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি, অন্তত আরো 2-3টা পোস্ট রেডি করেন, মানে একটু নিজেরা লেখেন। পোস্ট একটু ছোট হলেও সমস্যা নাই, একটু ছবি থাকুক 2-1টা আর কিছু লেখা থাকুক। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই। আমারই একটা আমি পোস্ট দেখি। আচ্ছা, এই যে যেমন আমি এই আমার একটা লেখা হচ্ছে যে বুস্ট ইউর বিজনেস উইথ ফেসবুক, একটা ছবি সহ আমি একটা লেখা দিয়েছি। এখন আমি এই যে ছবি তার একটা অল্টার টেক দিব, দেওয়া নাই, আমি একটা অল্টার টেক দিই, ফেসবুক বুস্টিং লিখি, বুস্টিং টিপস লিখি। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ফেসবুক বুস্টিং। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। আমার হচ্ছে এই একটা ব্লগ আমি রেডি করেছিলাম, বুস্ট ইউর বিজনেস আপ উইথ ফেসবুক। এখানে একটা ছবি সহ কিছু লেখা আছে। আমি এখন ছবিটা অল্টার টেক দিতে চাচ্ছি। এই ছবিটা আমি সিলেক্ট করে এখানে একটা সেটিংস চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম, রাউন্ড শেপের একটা চিহ্ন, এখানে আমি অল্টার টেকে আমি ছবিটা কি সম্বন্ধে এটা আমি লিখবো, অল্টার টেকে ওটা লিখবো। ছবিটা হচ্ছে ফেসবুক বুস্টিং সম্বন্ধে, ফেসবুক বুস্টিং টিপস লিখলাম, এটাতে আমি আপডেট করে দিব। তাহলে অল্টার টেক পেয়ে গেছে। অনেক সময় হয় কি, অল্টার আপনি সার্চ দিলেন গুগলে, অনেক সময় আপনারা দেখেন যে মানে আপনারা ইমেজ থেকে অনেক সময় ওয়েবসাইটে প্রবেশ করেন। যেমন আমি যদি একটা আইসিটি কোচিং সেন্টার বে, আমি অনেক সময় এই ইমেজ থেকেও প্রবেশ করতে পারি। যেমন ইমেজে আমার মনে করেন এটাতে আমি ইমেজটা দেখলাম, আমার ভালো লাগলো, আমি এখান থেকেও প্রবেশ করতে পারি এই সাইটটাতে। এখন যদি দেখা যায় যে হয়তো বা এই ছবিটার কোনো একটা অল্টার দেওয়া আছে, যার কারণে ছবিটা হচ্ছে যে আমি আইসিটি কোচিং দেওয়ার উপরে এখানে হচ্ছে ইন্ডেক্সড হয়েছে, হয়তো অল্টার টেকটাই মাধ্যমেই আমি হচ্ছে যে পেয়ে গেলাম এই সাইটে, মানে আমি সাইটটা পেয়ে গেলাম। এই যে এখানে অল্টার টেক দেওয়া আছে।
header image for the site. সো অল্টার ট্যাগের মাধ্যমে অনেক সময় হচ্ছে যে মানে অনেক ভিজিটর আপনার সাইটে প্রবেশ করতে পারে অল্টার ট্যাগ, যার কারণে অল্টার ট্যাগের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাদের ছবিগুলো সবগুলো ছবিটা কি একটা আপনারা আইডিয়া দিয়ে দিবেন যে ছবিটা এটা। আপনার যদি একটা কম্পিউটারের ছবি থাকে তো আপনি অল্টার ট্যাগ কম্পিউটার লিখে দিলেন, যদি আপনার ফুটবলের ছবি থাকে তো ফুটবল লিখে দিলেন, বা খেলাধুলার ছবি থাকে এরকম, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ছবির অল্টার ট্যাগের মাধ্যমে আপনি কিন্তু ভিজিটর পাইতে পারেন। যে যেমন ইমেজ সার্চ দিয়ে অনেকেই হয়তো বা আপনার সাইটে যদি ইমেজটা পেয়ে যায় উপরের দিকে সামনের দিকে পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটে ক্লিক করতে পারে। সো অল্টার ট্যাগ অবশ্যই দিবেন, ছবি যতগুলো ছবি দেন অল্টার ট্যাগ দিবেন সবগুলারই। এখানে আপনি সার্চ ডিসক্রিপশন দিতে পারেন। সার্চ ডিসক্রিপশন হচ্ছে এক্স্যাক্টলি সেম যেটা আমরা দিয়েছিলাম। আপনি এইটার মানে এই ব্লকটার উপর বেস করেও আপনি একটা ইয়ে দিতে পারবেন সার্চ ডিসক্রিপশন। এখন এই ব্লকটা আমার কি নিয়ে, আমার হচ্ছে ফেসবুক নিয়ে। আমি সার্চ ডিসক্রিপশনে 150 ওয়ার্ডের উইদিন 150 ওয়ার্ডের মধ্যে একটা ফেসবুক নিয়ে একটা কিছু, ফেসবুক বুস্টিং নিয়ে একটা কিছু লিখি। টিপস ফর Facebook boosting that can help commerce business and service provider. তো আমি পাবলিশ করলাম, পাবলিশ করে কনফার্ম করলে পাবলিশ হবে। এখন আমি আপনারা যতগুলো ব্লগই করবেন সবগুলো ব্লগে এরকম একটা ডেসক্রিপশন দিবেন, মেটা ডেসক্রিপশন। বুঝতে পারছেন? জি ভাইয়া। মেটা ডেসক্রিপশনটা পাবেন কোথায় দেখেছেন তো? এই এখানে সার্চ ডেসক্রিপশন যেটা এটাই আপনার হচ্ছে মেটা ডেসক্রিপশনের কাজ করে। টিপস ফর ফেসবুক আর লিখেছি এখানে আমি 81 ওয়ার্ড লিখেছি, আপনারা 150 পর্যন্ত লিখতে পারেন। ট্রাই করবেন এর মধ্যেই রাখতে, 150-এর মধ্যেই রাখতে ট্রাই করবেন, 150 থেকে 160। বেশি বড় করলে আবার ওইগুলো আবার পুরোটা ফেসবুক শো করে না, গুগল শো করে না তার সার্চ ইঞ্জিনে। যার কারণে দেখবেন অনেকের হচ্ছে সম্পূর্ণটা দেখায় না, যেমন এখানে ডট ডট দেওয়া সবগুলো সম্পূর্ণটা দেখায় না। সো এইভাবে আপনাদের হচ্ছে যে ব্লগের সার্চ ডেসক্রিপশন দেবেন, প্রত্যেকটা পোস্টেরই সার্চ ডেসক্রিপশন দেবেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিসও খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ইউআরএল বা লিঙ্কটা আপনার হচ্ছে যে প্রত্যেকটা পোস্টের লিঙ্ক কি ধরনের সেটা খেয়াল রাখবেন। যেমন আমার হচ্ছে যে এখানে আমি কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং একটা পোস্ট দিলাম, কমিউনিকেশন সিস্টেম নিয়ে। আমার এখানে লিঙ্কটা দেখেন এরকম কমিউনিকেশন সিস্টেমস লেখাটা কিন্তু আছে, মানে আমার টপিকটা কি সেখানে লিঙ্কেও কিন্তু শো করতেছে। অনেক জায়গায় দেখবেন লিঙ্কগুলা ঠিক মতো কমিউনিকেশন মানে শো করে না, কি অ্যাকচুয়ালি টপিকটা নিয়ে আমি আমার পোস্টটা সেটা লিঙ্কে শো করে না। যেমন আমি একটা দেখি একটা করে দেখাইতে পারি নাকি, পোস্ট দিলাম,
যেমন এখানে এটা অটোমেটিক নিয়ে নেয়, ব্লগ পোস্ট নিয়ে নিছে, কিন্তু এখানে কিন্তু আমি অন্য কিছু দিতে পারতাম। মানে আমার হয়তো বা টপিকটা আমি চেঞ্জ করি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। হ্যালো পোস্ট না লেখা হ্যালো বাংলাদেশ লিখি। এখন আমার হচ্ছে টপিকটা হচ্ছে বাংলাদেশ নিয়ে, হ্যালো বাংলাদেশ, আমি একটা টপিক লিখলাম, এখানে বাংলাদেশের হয়তো বা বর্ণনা টর্ণনা থাকবে, কিন্তু আমার ইউআরএল লিঙ্কে দেখেন মানে ব্লগ পোস্ট শুধু লেখা, এটাতে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না যে আমার ব্লগ পোস্টটা কি নিয়ে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। যদি শুধু বাংলাদেশে থাকতো তাহলে হয়তো বা বুঝে যেত যে হ্যাঁ আমার ব্লগ পোস্টটা বাংলাদেশ নিয়ে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে ব্লগ পোস্ট ঠিক আছে নাকি, টপিক অনুযায়ী কিছু অন্তত বাংলাদেশ লেখা থাকলেও কিন্তু বোঝা যেত যে হ্যাঁ আমার পেজটা হচ্ছে বাংলাদেশ নিয়ে। আপনারা যখন ফেসবুকে করবেন, ফেসবুকে হচ্ছে যে জিনিসটা লিঙ্কগুলো আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। ও মানে আপনারা যখন ওয়ার্ডপ্রেসে করবেন তখন এটা হচ্ছে নিজেরাই আপনারা একটা ঠিক করে নিতে পারবেন। যদি পোস্ট থাকে, দেখি পোস্ট আছে নাকি কোনো। নতুন একটা পোস্ট দিই আমি। বিউটিফুল বাংলাদেশ নামে একটা একটু লিখলাম, এখন আমি পোস্টলাম এটা। ওয়ার্ডপ্রেসের একটা ভালো সুবিধাজনক জিনিস হচ্ছে যে সে অটোমেটিকই আপনার টাইটেলেরটা নিয়ে নেবে ইউআরএল এ। দেখেন এই যে বিউটিফুল বাংলাদেশ আমি এখানে লিখছি, বিউটিফুল বাংলাদেশ এখানে আছে, দেখছেন? জি ভাইয়া। আচ্ছা, এইটা আমি এডিট করি। এখন আপনি মনে করেন যে আপনি পোস্ট এডিট করে অন্য কিছু লেখেন। আচ্ছা, বিউটিফুল শ্রীলঙ্কা দিলেন। এখন দেখেন বিউটিফুল শ্রীলঙ্কা করছি, কিন্তু আপনার লিঙ্কে কিন্তু বাংলাদেশ এখনো রয়ে গেছে। আমার পোস্ট হচ্ছে শ্রীলঙ্কা নিয়ে, কিন্তু আমার লিঙ্কে হচ্ছে বাংলাদেশ লেখা। এটা কি ঠিক? না ভাইয়া। সো এটা আমি
কিভাবে এডিট করব, এটা আমি কিভাবে বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাবো, এটা হচ্ছে দেখাচ্ছি। এই যে আপনারা দেখবেন যে এখানে যে স্লাগে আপনি এখন বাংলাদেশের বদলে আপনি এ, লঙ্কা লিখে দেন। এখন দেখি তো কি আসে। এখন দেখেন বিউটিফুল শ্রীলঙ্কা, পোস্ট শ্রীলঙ্কা নিয়ে পোস্ট লিঙ্কেও শ্রীলঙ্কা লেখা। কিভাবে ইউআরএল এডিট করতে হয় এটা তো বুঝতে পারছেন। জি। জি, এইভাবে ইউআরএল গুলো এইভাবে হচ্ছে আপনি যদি প্রয়োজন পড়ে এডিট করে নেবেন। আর আপনাদের যারা ব্লগ তৈরি করেছেন তারা যেই সাবজেক্টের উপর ব্লগ তৈরি করেছেন ওই সাবজেক্ট অনুযায়ী মানে post দিতে থাকবেন। এমন না যে যে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতেছেন তারা ডিজিটাল মার্কেটিং এর টপিক গুলাই লিখবেন, আবার হঠাৎ করে হেলথের কোনো টপিক লেখেন না। হ্যাঁ, মানে আপনার ব্লগ যে যে উদ্দেশ্যে সেইটার টপিক গুলো আপনারা মেনটেন করবেন। আপনার ব্লগ এটাকে বলে আমরা মানে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটা নিশ বলি আমরা। টপিক আর নিশ প্রায় সেম কথাই, কিন্তু দেখবেন যে বেশিরভাগ মানুষ এটাকে নিশ বলবে, বলবে যে আপনার নিশ কি। নিশ মানে হচ্ছে আপনার মানে টপিকটা কি, এটাই আর কি। আচ্ছা ভাইয়া, আপনি যে একটু আগে যে ইউজার নেম পাসওয়ার্ড চালেন, ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড রিকভার করা যাবে না? ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড, সরি আমি বুঝিনি, আবার একটু মানে ইউজার নেম দিয়ে ব্লগারে পাসওয়ার্ড রিকভার করা যাবে না? মানে পাসওয়ার্ড আমি ভুলে গেছি কিন্তু ইউজার নেমটা আমার মনে আছে। হ্যাঁ সেটা করা যাবে। সেটা সেক্ষেত্রে আপনার আপনার তো মানে মানে আপনার ফোন নাম্বার যদি দেওয়া থাকে তো আপনার ফোনে একটা কোড যাবে। না, ফোন নাম্বার দেওয়া নাই, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তাহলে তো ইমেইলে মেসেজ আসবে। ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, জি ইমেইলে মেসেজ যাবে, আপনাকে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি জি জি। অ্যাক্সেস করতে পারবেন যদি আচ্ছা, পারেন। ওই যে ভাই আপনি বললেন না একটু দেখাবেন, কি যেন আমাদের সমস্যা হতে পারে, এই কারণে বলছিলাম। জি জি জি। আপনি তাহলে কি আপনাকে আমি দিব ইউজার নেমটা? ইউজার নেম দিলেও তো আমি আপনার পাসওয়ার্ডটা নিতে পারবো না, আপনার পাসওয়ার্ডটা আপনার ইমেইলে যাবে। মানে আপনার পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডের লিঙ্কটা তো আপনার ইমেইলে যাবে, আপনাকে হিসেবে হয়তো বা ঠিক করে নিতে হবে। হ্যাঁ, ঠিক করে আমি আপনাকে আবার পরে দিতে পারবো কোনটা। সেক্ষেত্রে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমাকে দিবেন, মানে শুধু ইউজার নেম নিয়ে আমার লাভ হবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে কি অন্য ক্লাসে দেখাবেন নাকি? হ্যাঁ, জি অন্য ক্লাসেও দেখাতে পারি। আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, ক্লাস কি শেষ? আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, এটার পরে আমি শেষ করে দিব ক্লাসটা। সেটা হচ্ছে যে আমার এই আইসিটি টিউটোরিয়ালই দেখেন যে আমার হচ্ছে যে, আচ্ছা এটা আমি আগে ডিলিট করে দিয়ে নিই।
আমার এই আইসিটি টিউটোরিয়াল ব্লগে দেখেন আমার হচ্ছে আহ, দুইটা প্রায় কাছাকাছি সাবজেক্ট নিয়ে দুইটা ব্লগ আছে। এইচটিএমএল নিয়ে আমার হচ্ছে দুইটা পোস্ট আছে, এইচটিএমএল পরিচিতের একটা, এইচটিএমএল কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা। এখন আমি এই দুটোর মধ্যে ইন্টারনালি আমি লিংক করতে পারি। সেটা কিভাবে দেখি, যে এইচটিএমএল পরিচিতি গেলাম, সেখানে আমি এইচটিএমএল পরিচিতিতে আমি একটা এইচটিএমএল সম্পর্কে লিখেছি যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এখন হচ্ছে যে আমি আমার যে কোনো একটা মানে এই লেখাটাকে আমি এখন একটা লিঙ্ক তৈরি করতে চাই, লিঙ্ক হিসেবে নিতে চাই। লিঙ্ক কোনটা নিব, আমার আরেকটা যেটা ব্লগ আছে এইচটিএমএল নিয়ে, আমি ওইটার লিঙ্কটাকে এখানে আমি টেক্সটটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে, এটাকে বলে মানে টেক্সটকে লিঙ্ক করাকে বলে অ্যাঙ্কর টেক্সট। আমি এখন কিভাবে আমার একটা টেক্সটকে লিঙ্কে পরিণত করব সেটাই দেখাচ্ছি। আমি মনে করেন যে এই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটাকে আমি লিঙ্কে করব, মানে আমার আরেকটা পোস্টের লিঙ্ক করব আমি এখানে, যেন যারা রিডার তারা পড়তে পড়তে যেন এই লিঙ্কে ক্লিক করে আমার আরেকটা পোস্ট পড়ে। একসাথে দুইটা আমার পোস্ট পড়লে আমার মানে হলো কি, আমার ভিজিটর কিন্তু আমার দুইটা পেজ পড়লো, বা আমার ভিজিটর কিন্তু অনেকক্ষণ আমার ওয়েবসাইটে থাকলো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে প্রবেশ করেই সাথে সাথেই চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গুগল আপনার সাইটটাকে মানে ভালো সাইট হিসেবে ট্রিট করবে না। সে চিন্তা করবে যে না, ভিজিটর তো বেশিক্ষণ থাকে না, কয়েক সেকেন্ডের মধ্যে চলে গেছে, তার মানে তার ওয়েবসাইটটা ভালো না, তার ওয়েবসাইটে ভালো কন্টেন্ট নেই। সেক্ষেত্রে গুগল করবে কি, আপনার সাইটটাকে মানে আরো র্যাঙ্কে পিছনের দিকে নিয়ে যাবে। আর ভিজিটর যদি অনেকক্ষণ থাকে, আপনার অনেকগুলা পোস্ট ভিজিট করে, অনেকগুলা লিঙ্কে ভিজিট করে, সেক্ষেত্রে গুগল এটা মনে করবে যে না, এই সাইটটা ভালো, ওনার সাইটে অনেকক্ষণ ধরে যেহেতু ভিজিটর আছে, তার মানে সাইটটা অনেক কন্টেন্ট আছে, সাইটটা অনেক ভালো সাইট। সেক্ষেত্রে গুগল আপনাকে উপরের দিকে র্যাঙ্ক করবে। এখন যেহেতু ভিজিটর আমাদের ধরে রাখতে হবে, তার কারণে আমরা কি করব, আমাদের অন্যান্য পোস্টের লিঙ্কগুলো যদি সম্ভব হয়, আমরা হচ্ছে যে একটার সাথে আরেকটার সাথে কানেক্ট করব। যেমন আমার এইচটিএমএল নিয়ে দুটো পোস্ট আছে, এইচটিএমএল কি আর একটা হচ্ছে এইচটিএমএল নিয়ে কোডিং করা। এখন এইচটিএমএল কি এর মধ্যে যদি আমি আমার এই এইচটিএমএল লেখাটাকে আর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখাটাকে একটা লিংক তৈরি করে দেই ওই আমার আরেক পোস্টের, সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ দেখবেন যে রিডার ক্লিক করে আমার আরেকটা পোস্ট পড়বে, সেই পসিবিলিটি কিন্তু অনেক বেশি। সো এটা আমি কিভাবে করবো সেটাই আমি দেখাচ্ছি। আগে এতটুকু সিলেক্ট করলাম হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এতটুকু আমি অ্যাঙ্কর টেক্সট বানাবো, মানে লিঙ্ক তৈরি করব। এই যে এখানে লিঙ্কের একটা ইনসার্ট অর এডিট লিঙ্ক আছে, এখানে ক্লিক করব। তারপর আমার আরেকটা পোস্টের লিঙ্কটা কপি করব, এন্ড দেন এখানে যে পেস্ট অর সার্চ ফর এ লিঙ্ক এখানে দিব, অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখেন এখন এটা একটা লিঙ্ক হয়ে গেছে। আপডেট করি, দেখি আপডেট হয়েছে নাকি। এই যে দেখেন এখানে, এই যে এটাকে আমি লিঙ্ক করে দিছি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এখানে ক্লিক করলে আমার আরেকটা পোস্ট যেটা আছে, এই যে আরেকটা পোস্ট ছিল এইচটিএমএল কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা। এখন রিডাররা মানে ওই টেক্সটটাতে ক্লিক করে আমার আরেকটা পোস্টে চলে গেল এবং এটাও পড়লো। এটার সাথেও যদি সম্ভব হয় যে অন্য কোনো লিঙ্ক অ্যাড করা যদি করে দিই এবং রিডাররা যদি ওটাও ক্লিক করে পড়ে, তো দেখেন কত সময় আমার ওয়েবসাইটে তারা ব্যয় করলো, কত সময় আমার ওয়েবসাইট থেকে তারা পড়লো বা তারা শিখলো। এটা কিন্তু গুগল কিন্তু খুবই পজিটিভ ভাবে নেবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আপনাদের কাজ হচ্ছে যে আপনারা কমসে কম একই সাবজেক্টের উপর কমপক্ষে হইলো মানে অন্তত 3-4টা ব্লগ তৈরি করেন, পরে আমাকে দেখান, এবং আমি যে টেকনিকগুলো দেখালাম এগুলো একটু প্রয়োগ করেন। যে একটা টেক্সটকে কিভাবে লিংক করলেন, আপনার আরেকটা পোস্টের সাথে লিংক করে দিলেন, এভাবে আরেকটা পোস্টের সাথে লিংক করে দিলেন, এভাবে লিংক করতে থাকেন। আর হচ্ছে যে যেটা একদম ক্লাসের শুরুতেই বললাম যে পোস্টগুলোর
টাইটেলের চেষ্টা করবেন যেন একটু মডিফায়ার দিতে। মডিফায়ার মানে হচ্ছে যে বেস্ট, টপ 10, টপ 5, সুপার অ্যাডভাইস, এরকম কিছু কথা। কিংবা বললেন যে হয় কলকাতা নাইট রাইডার্স ইজ বেস্ট টিম, ওয়াই এসইউ ইজ স্টিল রিলেভেন্ট। এইসব ধরনের যদি টাইটেল দিতে পারেন সেগুলো খুবই ক্যাচি টাইটেল হয়, খুবই সুন্দর টাইটেল হয়, মানুষের একটা আগ্রহ থাকে। তো ওই ধরনের টাইটেল এবং হচ্ছে যে কিভাবে একটা লিঙ্ক, একটা পোস্টের সাথে একটা পোস্টের লিঙ্ক করবেন, সেই জিনিসগুলো একটু ট্রাই করেন। এছাড়াও যে সার্চ মেটা ডেসক্রিপশন দিবেন, প্রত্যেকটা পোস্টেরই মেটা ডেসক্রিপশন দিবেন এবং আপনার ব্লগেরও একটা মেটা ডেসক্রিপশন দিবেন, যেটা আমি দেখিয়েছি যে সেটিংসে এই যে সেটিংসে গিয়ে দিবেন আসলে সার্চ enable search meta text enable search description, এখানে একটা ডেসক্রিপশন দিবেন এবং পোস্টগুলোর ডান পাশেই সার্চ ডেসক্রিপশন আছে, এখানে ডেসক্রিপশনগুলো দিবেন। সো তিনটা পোস্ট যদি তৈরি করেন, তিনটার সার্চ ডেসক্রিপশন আর হচ্ছে আপনার ব্লগের সার্চ ডেসক্রিপশন এগুলো দিবেন। এই তো এগুলাই আপাতত করেন। আর হচ্ছে আমি যেভাবে দেখলাম যে রোবট টেক্সট, সেভাবে আপনারাও রোবট টেক্সট ক্রিয়েট করতে পারেন। আপনারা চাইলে আপনাদের সব লিঙ্ক অ্যালাউ করতে পারেন, ডিসঅ্যালাউ করতে পারেন। আপনারা যদি চান যে না আমরা শুধু চাই হচ্ছে গুগল বটটা আমাদের ওয়েবসাইটটা ক্রাউল করবে, সেক্ষেত্রে আপনারা ইউজার এজেন্ট গুগল বট দিয়ে দিবেন। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, করতে পারবেন? জি পারবো। আচ্ছা, তো নেক্সট ক্লাসে অন্তত 3 থেকে 4টা পোস্ট ক্রিয়েট করেন এবং আমি যেগুলো বলছি ওইভাবে করতে চাই। একই বিষয়ের উপর 3 থেকে 4টা পোস্ট? একই জিনিসের উপর করা ভালো। যেমন যদি আপনি মনে করেন যে আপনার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি লিখতেছেন, তো আপনার লেখাগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড লেখাই থাকুক। আপনি এবার স্পোর্টসে চলে যান, একটা পোস্ট দিলেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, আরেকটা দিলেন স্পোর্টস নিয়ে, আরেকটা দিলেন মনে করেন যে কুকিং নিয়ে, ওটা যাতে না হয়। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর তো অনেক বিষয় আছে, যেমন এসইও আছে, আরো অনেক বিষয় আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এগুলো আপনারা ট্রাই করেন। বা যে হচ্ছে যে স্পোর্টস নিয়ে আছে সে স্পোর্টস নিয়ে থাকুক, ক্রিকেট নিয়ে থাকলে ক্রিকেটের বিভিন্ন পোস্ট তৈরি করুক, ফুটবল নিয়ে লিখলে ফুটবলেরই, এভাবেই করতে থাকুক, তাহলে হচ্ছে ভালো হবে। একটা নিশ তৈরি করতে পারলে মানে তাহলে আপনার একটা ইউজার তৈরি হয়ে যাবে। যারা মনে করেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে শিখতে চায় বা ডিজিটাল মার্কেটিং নিয়ে জানতে চায়, তারা হয়তো আপনার ব্লগে আসবে। যারা কুকিং শিখতে চায় বা কুকিং জানতে চায়, তারা হচ্ছে যেই সব ব্লগে কুকিং নিয়ে মানে লেখা আছে সেই সব সাইটে তারা যাবে। তো একটা নিশ তৈরি করে ফেলেন এবং আপনি যেটাতে ভালো, আপনি মনে করেন যে অন্তত অনেকগুলো আপনি পোস্ট করতে পারবেন এই বিষয়টার উপর, সেই বিষয়ের উপরে আপনি নিশটা তৈরি করেন। অন্য কিছু হলেও চলবে, যেমন যে আমি বললাম যে যদি কেউ কুকিং এ ভালো হয়, রান্না বিষয়ক টিপস দিতে পারেন বা রান্নার বিভিন্ন আইটেম নিয়ে ব্লগ তৈরি করতে পারেন, সেটাও অনেক ভালো হয়। তো আপনাদের মানে এক্সপার্টাইজের উপরে একটা আপনারা ব্লগ তৈরি করে ফেলেন, অন্তত 3 থেকে 4টা আপাতত রেডি করেন। তো আজকে মনে হয় এই পর্যন্তই থাক, কি বলেন? জি ভাইয়া। আচ্ছা, মানে আমি ভাইয়া এখানে তো একটা অ্যাকাউন্টে কয়েকটা ব্লগ করা যায় না? ব্লগের মধ্যে আবার পোস্ট হয়? জি, ব্লগের মধ্যে পোস্ট হয়। ব্লগও অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের ব্লগ সেম, মানে বলতে গেলে সেম। মানে তাহলে কি আমরা হচ্ছে ধরেন হচ্ছে কারো একাধিক বিষয়ে মানে সে ভালো হতে পারে না, তো সেক্ষেত্রে ওই এক একটা ব্লগে এক একটা জিনিস এরকম হবে, এরকম হতে পারে না? এখন মনে করেন যে আপনি আপনার নাম দিয়ে একটা ব্লগ তৈরি করলেন, হ্যাঁ, আপনার যে নাম, আপনি নাম দিয়ে ব্লগ তৈরি করলেন এবং আপনার ব্লগে মনে করেন যে আপনার নিশ আপনি 2 থেকে 3টা রাখতে চাচ্ছেন। আপনি যদি চাচ্ছেন আমি আলাদা আলাদা 3টা ব্লগ তৈরি করব, সেটাও করতে পারবেন, সেটা করছেন। আমি বলতেছি যেন মানে বারবার যেন চেঞ্জ না হয় নিশগুলা, ওটা আমি বলতে চাচ্ছি। যে একবার হয়তো ইতিহাস নিয়ে লিখলেন, আর একবার ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখলেন, ওটা না। আপনার যদি একাধিক, আপনি যদি ইন্টারেস্ট হন যে আমি একাধিক বিষয় নিয়ে লিখবো, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন। তবে একাধিক বিষয়েরও তো একটা লিমিট আছে, তাই না?
আপনি তো মানে সবকিছু নিয়ে লিখলেও তো আবার সেটা খুব জগা খিচুড়ি হয়ে যায়, যে সেক্ষেত্রে দেখবেন যে কোনোটাই ভালো হচ্ছে না আপনার। হ্যাঁ সেক্ষেত্রে আপনার যেই এক্সপার্টিস সেই অনুযায়ী আপনি ব্লগ তৈরি করেন। আপনি একাধিক ব্লগ তৈরি করতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে আমি ৩টা বিষয়ের উপর ব্লগ তৈরি করতে, আলাদা ৩টা করতে পারেন, বা একটার মধ্যেও ৩টা ইনক্লুড করতে পারেন। তাই আমি বলতেছি যে ফ্রিকোয়েন্টলি যেন চেঞ্জ না হয়, সেটা আমি বলতে চাচ্ছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, সো আপাতত এতটুকু করতে থাকেন। ৩ থেকে ৪টা পোস্ট করেন, ওই সেগুলারই এসইও করেন, মানে যে মেটা ডেসক্রিপশন দেন, টাইটেলটা সুন্দর করে লেখেন। একটার সাথে ট্রাই করেন আর একটা ব্লগের কানেক্ট করার জন্য এনকোড টেক্সট দিয়ে। ইমেজ দিলে যতগুলো ইমেজ দিবেন অল্টার টেক্সট দেন। তারপর হচ্ছে আপনার ব্লগ, যেটা ব্লগের টাইটেলটা ভালো করে লেখেন। এই যে আমার এখানে টাইটেল লেখা আছে। তারপর সার্চ সার্চ যেটা মেটা ডেসক্রিপশন, সার্চ ডেসক্রিপশন যেটা আছে সেটাও লেখেন সুন্দর করে। কিওয়ার্ড রিসার্চ করে লেখেন, যে আপনি ওই দিন আমি দেখিয়ে দিয়েছিলাম কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়। কিওয়ার্ড টুলগুলো দিয়ে রিসার্চ করেন, দেখেন যে কোনটা হচ্ছে একটু লং টেইল কিওয়ার্ড নেবেন, যেগুলার হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা কম, কম্পিটিশন কম। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে মানে ভিজিটর আসার সম্ভাবনা বেশি ওই কিওয়ার্ড দিয়ে, বা আপনার র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি আপনার গুগল সার্চ ইঞ্জিনে। সো আপনি ট্রাই করবেন যে লং টেল কিওয়ার্ড এবং যেটার হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা কম সেটা নিয়ে কাজ করতে। কম্পিটিশন যেগুলো লো লেখা থাকবে ওইগুলো নিয়ে একটু আপনারা একটা লিস্ট করে ফেলেন, যে হ্যাঁ আমার এই কিওয়ার্ড দিয়ে আমি আমার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করাতে চাচ্ছি। এরকম কয়েক ২-৩টা বা ২-৩টা আপাতত করেন, যে যদি আপনি কিওয়ার্ড নেন যে এগুলো দিয়ে আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি এবং পসিবল যেগুলো দিয়ে, আপনি দেখবেন যে লো লো কম্পিটিশনের গুলো কিন্তু ইজি। মোটামুটি আপনি যদি কয়েক মাস ট্রাই করেন তো আপনি দেখবেন যে আপনার সাইটটা গুগলে র্যাঙ্ক করে গেছে। আপনার টপিক দিয়ে কেউ সার্চ দিলে আপনি প্রথম পেজে পেয়ে যাবে আপনার টপিকটা। সো লো কম্পিটিশনের কিওয়ার্ড গুলো বেছে নেন। আবার ছোট কিওয়ার্ড গুলো নেবেন না। যেমন যদি আপনি ক্রিকেট নিয়ে লিখতে চান, শুধু ক্রিকেট কিওয়ার্ডটা নিলে কিন্তু আপনার সমস্যা হবে, অনেক সমস্যা হবে, আপনার খুব সহজে র্যাঙ্কিং হবে না। কেন ক্রিকেট দেখবেন যে অনেক হাই কম্পিটিশনের কিওয়ার্ড, কিন্তু আপনি যদি একটু বড় কিছু নেন, ক্রিকেট ইন বাংলাদেশ বা এই ধরনের একটা নিলেন, যে ক্রিকেট ইন বাংলাদেশি হয়তো লো পাবেন আপনি, সেই হিসেবে নিলে আপনি দেখবেন যে আপনার খুব ইজিলি আপনি গুগলে র্যাঙ্ক করাতে পারবেন। আপনার টপিক গুলা ক্রিকেট ইন বাংলাদেশ দিয়ে সার্চ দিলে যখন মানুষ পাবে, মানুষ ক্লিক করে ওয়েবসাইটে ঢুকবে, পড়বে, কিছু সময় বের করবে, তখনই হচ্ছে যে আস্তে আস্তে আপনার সাইটটা গুগলে উপরের দিকে উঠতে থাকবে। হ্যাঁ, সো ক্লিয়ার ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকুক। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, আচ্ছা আচ্ছা, তুই কি লিখছিস বুঝলাম না। আচ্ছা দাঁড়া, তোর ইয়েতে কল দিতেছি।